মাসুদ রানা সিরিজের গল্প চারিদিকে শত্রু পর্ব ৩। প্রায় ১২ ঘন্টা একনাগাড়ে ঝাঁকি খেয়ে থেতলে গেছে শরীর। বাতাস আর ইঞ্জিনের একটানা গর্জন অস্থির করে তুলেছে ওকে। মন আর চোখ একঘেয়েমির শিকার। চারিদিকে বৃক্ষহীন রাশিয়ান স্টেপ, বৈচিত্র্যহীন নিঃস্ব ধূসর খা খা প্রান্তর। সেই উড়াল পর্যন্ত এর বিস্তৃতি বিলিয়ারস্ক ছাড়িয়ে আরও ২০০ মাইল। রানা ক্লান্ত। খানিক আগে রাত নেমেছে। ভ্যানের হেডলাইট অন করা। পেছনের সিডান বরাবর ২০০ গজ পেছনে ছিল। ভ্যান কাজান ছাড়িয়ে আসার পর আবার সিডানকে পেছনে আবিষ্কার করে ওরা। ভোলগার ওপর নতুন তৈরি লেনিন ব্রিজ পেরোবার সময় রানাই ওটাকে প্রথম উইং মিররে দেখে। জসেস্কুকে একটু বিশ্রাম নেওয়ার জন্য তখন সেই ভ্যান ড্রাইভ করছিল। পেছনে আবার কেজিবি লেগেছে দেখে সাথে সাথে ড্রাইভিং হুইল রানার কাছ থেকে নিয়ে নেয় জসেস্কু। হেডলাইট জ্বালেনি সিডান, কিন্তু দুজনেই ওরা জানে পেছনে আছে ওটা। আর কত দূর? দীর্ঘ নীরবতা ভেঙে জানতে চাইল রানা। বাঘটা আর ৪ মাইল। ওই রাস্তার ১৪ মাইলের মাথায় বিলিয়ারস্ক। এই রাস্তাতেই দ্বিতীয় গাড়িটা তুলে নেবে আমাকে। জসেস্কুর দেয়া ম্যাপটা খুলল রানা। ঠিক কোথায় গাড়ি বদল করবে ও দেখে নিল। হ্যাঁ, তাহলে তো আর বেশি দেরি নেই। উত্তরে একটা দীর্ঘশ্বাস চাপল জসেস্কু। বাঁক নেওয়ার পর প্রথম যে ঝোপটা পাবো তাতেই লাফিয়ে পড়ব, বলল রানা। মুহূর্তের জন্য চোখ বুঝল জসেস্কু। বিড়বিড় করে কিছু বলল, বোধহয় প্রার্থনা করল, সম্ভবত রানার জন্যই। তারপর চোখ খুলে তাকালো রানার দিকে। গাড়িতে আপনি নেই দেখলে ওদের মাথায় আগুন ধরে যাবে। হ্যাঁ, কিন্তু শুধু ওভারটেক করার সময় জানতে পারবে ওরা। সেটি ওরা পারছে না, বিড়বিড় করে বলল জসেস্কু। জান যায় তাও রাজি। দেখবেন ধরা পড়ে যাবেন না যেন। কে চায় বলুন, জবাব দিল জসেস্কু। অন্য প্রসঙ্গে চলে গেল সে। মিস্টার ইসরাফিলভ মিনিট ১৫ আগে গার্ডপোস্ট পেরিয়েছেন। কিভাবে জানলেন? কাজানে দেখেছি তাকে, গ্যাসোলিন স্টেশনে। বিলিয়ারস্ক থেকে উনি বেরোলেন কিভাবে? শুনেছি টেস্ট ফ্লাইটের জন্য গোটা প্রজেক্ট এলাকা সিল করে দেওয়া হয়েছে। তা হয়েছে, উনি কাজান থেকে বিলিয়ারস্কে ফিরছেন। বিজ্ঞানীর মা অসুস্থ, যখন তখন অবস্থা, তাই তাকে বেরোতে দিয়েছে ওরা। সাথে অবশ্য একজন কেজিবি এজেন্টকে গুছিয়ে দিয়েছিল। ভুরু কুচকে জসেস্কুর দিকে তাকালো রানা। না, চিন্তার কিছু নেই, বলল জসেস্কু। বিজ্ঞানীকে কাজানে মায়ের কাছে পৌঁছে দিয়ে ফিরে গেছে এজেন্ট লোকটা। কেজিবি তাকে নিয়ে আতঙ্কিত নয়। ওরা জানে উনি আমাদের লোক, জানে বিলিয়ারস্কে তাকে ফিরতেই হবে। তার মা কি সত্যি অসুস্থ? মারা যাচ্ছেন? অন্তত ডাক্তার ভদ্রলোক সে কথাই বলবেন। মুচকি একটু হাসল জসেস্কু। এমনিতে ভদ্রমহিলা সত্যেরও সাংঘাতিক টাটো। রাস্তায় মিস্টার ইসরাফিলভি আপনাকে তুলে নেবেন। ইসরায়েলকে রাশিয়ান ইহুদি যারা সাহায্য করছে, রানা উপলব্ধি করল সবাই তারা আত্মবিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত। এদের উদ্দেশ্য যাই হোক, এই আত্মত্যাগের প্রবণতা দেখে মনে শ্রদ্ধা জাগে। মাতৃভূমি জন্মস্থানের সাথে বেইমানি করছে এরা, কে জানে, হয়তো পরিস্থিতি ওদেরকে বাধ্য করছে এই পথে আসতে। ইসরায়েল যে একটা অশুভ শক্তি তা হয়তো এরা বোঝেই না। এই মুহূর্তে কোনো স্বার্থ বোধ বা চাতুরি কাজ করছে না রানার মনে। সান্ত্বনা, সহানুভূতি আর অভয় দেওয়ার জন্য জসেস্কুকে কিছু বলতে চাইল ও। কীভাবে যেন সেটা বুঝে ফেলল জসেস্কু। কর্কশ শোনালো তার কণ্ঠস্বর। গাছ দেখতে পাচ্ছেন? ওগুলোর মাঝখান দিয়ে এরপর এঁকে বেঁকে গিয়েছে রাস্তা। ড্রাইভারদের ঘুম তাড়াবার জন্য তৈরিই করা হয়েছে ওভাবে। প্রথম বড় ঝোপটা আর বেশি দূরে নয়। রানার দিকে তাকালো সে। আমাকে কিছু বলবেন না প্লিজ। আমার আত্মসম্মানে ঘা লাগতে পারে, আমি অপমান বোধ করতে পারি। দোহাই আপনার, আপনি শুধু প্লেনটা নিয়ে রাশিয়া থেকে বেরিয়ে যান। টেবিলের ওপর দুটো জুতো। চেয়ারে হেলান দিয়ে বসে অনেকক্ষণ ধরে ওগুলোর দিকে তাকিয়ে আছে তরুণ পুলিশ ইন্সপেক্টর বাজারনিক। তবলায় মৃদু টোকা দেওয়ার ঢঙে চেয়ারের হাতলে আঙুলের বাড়ি মারছে সে। আবার টেবিলের দিকে ঝুঁকলো বাজারনিক। একটা জুতো তুলে নিয়ে সাদা লেবেলটার উপর চোখ রাখল। লেবেলে লেখা রয়েছে এই জুতোর মালিক লিরয় পামার। বাজারনিকের ঠোঁটে একচিলতে হাসি দেখা গেল, যেন এই ধাঁধা তাকে একেবারে বিমূঢ় এবং কৌতূহলী করে তুলেছে। জুতো দুটো পাশাপাশি রাখলো ও, ডান পাটি আর বাঁ পাটি, কিন্তু জোড়া মিলছে না। একটা কালো, অপরটা খয়েরি। ডান পাটির চেয়ে বাঁ পাটি ১.৫ সাইজ বড়। মস্কোভা নদী থেকে উদ্ধার করা লিরয় পামারের এক পাটির জুতো এখনও ঠান্ডা আর ভিজে, অন্যটা পালিশ করা চকচকে। গোড়ালির ক্ষয় দেখে বোঝা যায় অল্প কদিন ব্যবহার করা হয়েছে। এটা আনা হয়েছে মস্কোভা হোটেল পামারের কামরা থেকে।
আর সব কিছুই মিলেছে, মেলেনি শুধু এই জুতো। হ্যাটের সাইজ সমান, কলার সাইজ এক, হোটেলে পাওয়া ওভারকোটও লাশের গায়ে ফিট করেছে স্যুট, মোজা, শুধু জুতো বাদে। কেন? এর কি রহস্য? একজন মানুষের জুতো এত ছোট বড় হয় কেন? আবার চেয়ারে হেলান দিল বাজারনিক। এটা একটা রহস্য, সন্দেহ নেই। কীভাবে এই রহস্য উদ্ঘাটন করা যায়? অনেকক্ষণ ধরেই একটা প্রশ্ন যাচ্ছে মনে। নদীতে যার লাশ পাওয়া গেছে আর মস্কোভা হোটেলে যে লোক উঠেছিল, দুজন আলাদা মানুষ, একজন নয়। মানুষ যদি দুজন হয়, কেন দুজন? আবিষ্কারের চেয়ে প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর উত্তরেই নিহত রয়েছে জুতো রহস্যের সমাধান। মস্কোভা হোটেল থেকে বেরিয়ে 3জন লোকের সাথে দেখা করেছিল পামার। পামারের বদলে এই 3জনের একজনকে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়। কেন? কেন? সাধারণ একজন পুলিশ হয়তো রহস্যটা নিয়ে এত বেশি মাথা ঘামাতো না, কিন্তু বাজারনিক সাধারণ পুলিশ নয়। মস্কো পুলিশের ইন্সপেক্টর বটে সে, কিন্তু তাকে পুলিশ বিভাগে পাঠানো হয়েছে কেজিবির সেকেন্ড চিফ ডাইরেক্টরেট থেকে। পুলিশ বিভাগের কাউকে নয়, শুধু কেজিবির পলিটিক্যাল সিকিউরিটি সার্ভিসেস সিনিয়র অফিসারদের কাছে জবাবদিহি করে সে। মস্কোয় ড্রাগস বেচাকেনা শুরু হয়েছে। পুলিশ বিভাগ এই তথ্য জানতে পারার পরই বাজারনিককে ইন্সপেক্টর করে পাঠানো হয় পুলিশ হেডকোয়ার্টারে। এই ড্রাগ রিং ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে তাকে। প্রশাসনের কাছ থেকে যে কোনো ধরনের সাহায্য চাইলেই পাবে সে। লিরয় পামার যে একজন ড্রাগ স্মাগলার, এই তথ্যটা বেশ কিছুদিন আগে পুলিশ বিভাগ জানতে পারে। সেই থেকে পামারকে হাতে নাতে ধরার অপেক্ষায় ছিল বাজারনিক। গর্চয়েভের কাছ থেকে ইংরেজ লোকটার মৃত্যু সংবাদ শুনে খুশি হয়েছিল বটে, কিন্তু সেই সাথে শাস্তি এড়িয়ে লোকটা বেরিয়ে গেল ভেবে হতাশও কম হয়নি। যদিও তার মৃত্যুতে কিছু এসে যায় না, কারণ তার কাছ থেকে যারা ড্রাগস কিনত তাদের সবাইকে সে চেনে। আর এখন জানা যাচ্ছে পামার আসলে মরেইনি। হাত বাড়িয়ে ক্রেডল থেকে রিসিভার তুলল বাজারনিক। একজন অপারেটরের সাড়া পাওয়া গেল। অপারেটর যে সুইচ বোর্ড সামনে নিয়ে বসে আছে সেটার সাথে পুলিশ বিভাগের কোনো ফোনের কোনো যোগাযোগ নেই। 7th ডাইরেক্টরেটে দাও, কর্নেল লেভিনের সাথে কথা বলবো। ইংলিশ ট্যুরিস্টদের ওপর নজর রাখার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে কেজিবিতে। কর্নেল লেভিন তার হেড। কর্নেলের সাথে অনেকক্ষণ ধরে আলাপ করলো বাজারনিক, তারপর আবার হেলান দিল চেয়ারে। চোখ দুটো ফিরে এলো জুতো দুটোর ওপর। কর্নেলের কাছ থেকে আরও লোক চেয়েছে বাজারনিক। এবার মস্কোয় আসার পর পামার কি করেছে না করেছে সব তারা চেক করবে। লুদভিগ, গর্চয়েভ আর সার্জেন্ট রাস্কিনকে দরকার হবে তার। এর আগে বেশ কয়েকবার রাশিয়ায় এসেছে পামার। মস্কোয় তার গতিবিধি সম্পর্কে তদন্ত চালাবে ওরা। পামারের স্বভাব, অভ্যেস, যোগাযোগ ইত্যাদি সম্পর্কে রেকর্ডপত্র থেকে যা পাওয়া যায় সব ওরা উদ্ধার করবে। সার্জেন্ট রাস্কিন লোকটা ইহুদি, ওকে বাদ দেবে কিনা ভাবল বাজারনিক। না থাক, লোকটা খুব কাজের। ইন্টারকমের বোতাম টিপে গর্চয়েভের সাথে কথা বলল সে। ওদেরকে নিয়ে চলে এসো তাড়াতাড়ি। আবার জুতোর দিকে তাকাতে বিদ্যুৎ চমকের মতো কথাটা মনে পড়ল। এয়ারপোর্টে পামারের কাছে একটা ট্রানজিস্টর রেডিও ছিল। ড্রাগস থাকতে পারে মনে করে সেটা চেকও করা হয়, কিন্তু হোটেল কামরা বা লাশের সাথে ওটা পাওয়া যায়নি। নদীতে রয়ে গেছে। অস্থির দেখালো বাজারনিককে। একটা সিগারেট ধরালো সে। রেডিওটা কোথায়? ওর জন্য অপেক্ষা করছিল ইস্রাফিলভ। সরু রাস্তার একধারে ছোট মস্কোভিচ সিডান দাঁড়িয়ে আছে, হুডটা খোলা। একজন লোকের অস্পষ্ট একটা কাঠামো দেখল রানা, গাড়ির হাঁ করা চোয়ালের ভেতর ঝুঁকে রয়েছে। রাস্তার ধারে উঁচু মাটি, তার কিনারায় বসে অপেক্ষা করছে রানা। গাড়ির ইঞ্জিনে কাজ করছে লোকটা, কিংবা কাজ করার ভান করছে। সে একা, রাস্তায়ও কেউ নেই, তবু নিঃসন্দেহ হবার জন্য 10 মিনিট ধৈর্য ধরল রানা। ইতিমধ্যে লোকটা একবার যখন সিধে হলো, ধুস শালা বলে গাল দিল, বোধহয় ইঞ্জিনকে। হাত বুলালো আড়ষ্ট পিঠে, তখন চট করে গাছের আড়ালে লুকিয়ে পড়ল রানা। আড়াল থেকে দেখলো লোকটার মুখে একজোড়া চাঁদ ঝলমল করছে। বুঝলো চশমা পরে আছে লোকটা। নিজের চারদিকে তাকালো সে। রাস্তার দুটো দিক বেশ সময় নিয়ে দেখলো, তারপর আবার ঝুঁকলো ইঞ্জিনের ওপর। এবার আড়াল থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়ল রানা। লোকটা পেছন ফিরে রয়েছে। ও যদি ইস্টাফিলভ না হয়। কতক্ষণ ধরে দেখছেন আমাকে? রুশ ভাষায় জিজ্ঞেস করলো লোকটা। বিরক্তি চেপে রাখার গরজ নেই, এখনও ঝুঁকে আছে ইঞ্জিনের ওপর। মিস্টার ইস্টাফিলভ? জিজ্ঞেস করলো রানা। অবাক হয়েছে ও। কোনো কোনো লোকের মাথার পেছনে একজোড়া করে চোখ থাকে, এ সেই দলের। হু
হুডের নিচ থেকে মাথা বের করলো ইসরাফিলও। একটা নোংরা ন্যাকড়ায় হাতের তেল মুছছে। চাঁদ দিগন্ত রেখা থেকে খুব বেশি উপরে ওঠেনি এখনো। তার আলোয় খুঁটিয়ে দেখল রানাকে। রানার কাঠামো, দাঁড়াবার ভঙ্গি, তাকাবার ভঙ্গি সব এক মুহূর্তে দেখে নিল সে। সন্তুষ্ট চিত্তে মাথা ঝাঁকালো আপন মনে, যেন এই নির্বাচন তার পছন্দ হয়েছে। ঘটাং করে বন্ধ করলো হুড। কাছ থেকে লোকটাকে দেখে তার বয়স আন্দাজ করলো রানা। 45-50ও হতে পারে। কানের দুপাশে পাক ধরেছে চুলে। মানুষটা ছোটোখাটো, টেনে টুনে যদি 5 ফিট হয়। পরনে ঢোলা একটা স্যুট, তার উপর রেইনকোট। রানার দিকে ফিরে বলল, আপনি দেরি করে ফেলেছেন। দুঃখিত, বলল রানা। লোকটা কেমন যেন অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে ওকে। সমস্যা গার্ডদের নিয়ে, হঠাৎ একেবারে নরম সুরে শুরু করলো ইসরাফিলক। আমার দেরি দেখে হয় জংশন, না হয় রাস্তার শেষ মাথায় গার্ড পোস্ট থেকে কাউকে পাঠাতে পারে ওরা। প্রথম গার্ড পোস্ট পেরিয়ে এসেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। যে কোনো মুহূর্তে আমি কোথায় দেখার জন্য কেউ চলে আসতে পারে। সেজন্যই তো ইঞ্জিনে হাত দিতে হলো। ছোট্ট করে মাথা ঝাঁকালো রানা। তারপর জিজ্ঞেস করলো, বিলিয়ার্সকে আমি ঢুকবো কিভাবে? গাড়ির ট্রাঙ্কে করে। ওরা সার্চ করবে না? মনে হয় না। ইতিমধ্যে একবার ভালো মতো সার্চ করা হয়েছে। প্রায় সময় কেজিবি অত শত চিন্তা করে না। সার্চ করার নির্দিষ্ট কোনো প্যাটার্ন আছে? একটা গার্ড পোস্ট আউটগোয়িং সবগুলো গাড়ি সার্চ করে, বলল ইসরাফিলক। আরেক গার্ড পোস্ট সার্চ করে ইনকামিং সবগুলো গাড়ি। দায়িত্বের অতিরিক্ত কাজ করতে অভ্যস্ত নয় এরা। তবে শহরের নতুন গার্ডদের বড় একটা বাহিনী আনা হয়েছে। তারা কি করবে জানা নেই আমার। নতুন? কারা এরা? সম্ভবত মিলিটারি ইন্টেলিজেন্সের লোক, বলল ইসরাফিলক। হাইওয়ে জংশনে 12-13 জনকে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি আমি। সন্দেহ নেই বিপদের আশঙ্কা করছে ওরা। হেসে উঠল ইসরাফিলক। রানাকে পাশ কাটিয়ে গাড়ির পেছনে এসে দাঁড়ালো। মস্কোভিচের ট্রাঙ্ক খুলল ইসরাফিলক। দ্রুত মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করল রানাকে, যেন সময় নষ্ট হচ্ছে বলে বিরক্ত হচ্ছে সে। তার পাশে এসে দাঁড়ালো রানা। ট্রাঙ্কটা ছোট আর খালি। ঝুঁকে ভেতরে ঢুকলো রানা। কোনো কথা বলল না। ঘাড় আর মাথা নিচু করে বসলো কোনো মতে। কয়েক সেকেন্ড ওকে দেখল ইসরাফিলক। তারপর সন্তুষ্ট চিত্তে মাথা ঝাঁকিয়ে বন্ধ করে দিল ট্রাঙ্ক। ভেতরটা অন্ধকার হয়ে গেল। কোথাও নিশ্চয়ই বাতাস ঢোকার ব্যবস্থা করা আছে, ভাবল রানা। ইঞ্জিনের শব্দ হলো, তবে কানে তালা লাগলো না। মাত্র 3টে সিলিন্ডার ফায়ার করছে। হঠাৎ গাড়িটা লাফিয়ে ওঠায় ট্রাঙ্কের শক্ত গায়ে মাথা ঢুকে গেল। ভুরু কুঁচকে উঠল রানার। বিলিয়ার্সকে যাবার বাকি পথটুকু পেরোবার সময় আরোহীর সুবিধা অসুবিধার কথা একবারও ভাবল না ইসরাফিলক। রাস্তাটা সরু। প্রজেক্ট সাইটে ইকুইপমেন্ট নিয়ে আসতে গিয়ে ভারী ট্রাকগুলো এর 12টা বাজিয়ে দিয়েছে। এখানে সেখানে বড় বড় গর্ত, কোথাও ঢালু হয়ে গেছে। দেরি হয়ে গেছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য বিধ্বস্ত রাস্তার উপর দিয়ে ঝড়ের বেগে গাড়ি চালালো সে। তার একমাত্র চিন্তা পিটি ডাফকে যেভাবে হোক প্রজেক্ট এলাকার ভেতর বিজ্ঞানীদের কোয়ার্টারে পৌঁছে দিতে হবে। পিটির আরামায়েশের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। তার গুরু কৈভিস্ত এখন চোখে না দেখেই পিটি বলতে অজ্ঞান, কিন্তু পিটির উপর তার নিজের কোনো মোহ বা শ্রদ্ধাবোধ নেই। থাকলে বরং একটু ঈর্ষা আছে। রাশিয়ার ক্ষতি করার এই ষড়যন্ত্রে ইসরাফিলক গুরুর সাথে হাত মিলিয়েছে শুধু একটা কারণে। 20 বছর সাধনা করার পর অস্ত্রবিজ্ঞানের যা কিছু আবিষ্কার করেছে সে সব নিজেদের আবিষ্কার বলে সমস্ত কৃতিত্ব লুট করেছে তরুণ কমিউনিস্ট বিজ্ঞানীরা। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে লাভ হয়েছে এই যে তার একমাত্র ছেলেকে মিথ্যে অভিযোগে দোষী সাব্যস্ত করে সাইবেরিয়ায় নির্বাসনে পাঠানো হয়েছে। ইসরাফিলভ জানে কৈভিস্ত সহ সবাইকে ওদের ধরা পড়তে হবে। জেনে শুনেই এ পথে পা বাড়িয়েছে সে। সবাই মরবে তারা, শুধু একজন বাদে। অপারেশন যদি সফল হয়, MiG-31 যদি ইসরায়েলের মাটিতে পৌঁছায়, পিটি ডাফকে নিয়ে সারা দুনিয়ায় মহা হইচই পড়ে যাবে। প্রতিটি ইহুদি বাড়িতে ফুলের মালা দিয়ে সাজানো হবে তার ছবি। যারা তাকে সাহায্য করতে গিয়ে আত্মবিসর্জন দেবে তাদের নামও শ্রদ্ধার সাথে লোকে স্মরণ করবে বটে, কিন্তু 2 দিন যেতে না যেতে সবাই ভুলে যাবে তাদের কথা। কিন্তু পিটি ডাফ নিজের কৃতিত্বের কথা শোনার আর বলার জন্য বেঁচে থাকবে এই সুন্দর পৃথিবীতে। কাজেই তার প্রতি একটু ঈর্ষা যদি হয়ই, সেটা কি খুব অন্যায়? এয়ারস্ট্রিপ সহ গোটা প্রজেক্ট এলাকার চারদিকে কাঁটাতারের উঁচু বেড়া। বেড়ার এক জায়গায় একটা ফাঁক, এই ফাঁকে বসানো হয়েছে দ্বিতীয় গার্ড পোস্ট। বিলিয়ার্স গ্রামটা পড়েছে বেড়ার বাইরে। গ্রাম বলতে কয়েকশো কাঠের ঘর, অনুর্বর জমিতে কমিউন প্রথায় চাষাবাদ আর অভাব। গ্রামের মাঝখানে বেড়ার ভেতর গজিয়ে উঠেছে প্রজেক্ট টাউন, গাছপালা, নির্দেশ, নিষেধাজ্ঞা আর গোপনীয়তা দিয়ে ঘেরা। দূর থেকেই গার্ড পোস্ট দেখতে পেল ইসরাফিলভ। গাড়ির গতি কমিয়ে আনলো সে।
যাবার সময় দেখে গিয়েছিল ৬-৭ জন গার্ড বেড়ে ৩ গুণ বা তারও বেশি হয়েছে। পেছনের গার্ড পোস্টেও ওদের বাড়তি সংখ্যা দেখে এসেছে সে। গাড়ি ফাঁকের মাঝখানে থামতেই ২ জন গার্ড গটগট করে এগিয়ে এলো। হঠাৎ চোখ ধাঁধানো আলোয় প্রায় অন্ধ হয়ে গেল ইসরাফিলভ। এটা নতুন একটা সার্চলাইট গজ ৫০ দূরে একটা ট্রাকের মাথায় বসানো হয়েছে। হাতল ঘুরিয়ে জানালার কাচ নামালো সে, মাথাটা বের করলো বাইরে। একজন গার্ডকে চিনতে পারা গেল। কেমন আছো হে? সহাস্যে সকৌতুকে জানতে চাইল ইসরাফিলভ। লোকটার নাম আসিমভ। ডক্টর ইসরাফিলভ, কোথায় ছিলেন আপনি? ১ ঘন্টার বেশি হয়ে গেল ১ নম্বর গার্ড পোস্ট পেরিয়েছেন আপনি। এতক্ষণ ছিলেন কোথায়? আসিমভের গলায় ঝাঁজ, ভুরু কোঁচকানো। কতটা রাগ বা সন্দেহ হয়েছে বলা কঠিন। হতে পারে সিনিয়র অফিসারকে নিজের যোগ্যতা দেখাতে চাইছে সে। অফিস ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে একজন মেজর। জানালা দিয়ে হাত দুটো বের করে নাড়ল ইসরাফিলভ। এখনও তেল আর কালি লেগে রয়েছে তার আঙুলে। আর বলো না, হতচ্ছাড়া গাড়িটা এমন ভোগালো। হঠাৎ তার চোখে কৌতুক ঝিক করে উঠল। আমাদের পাঠশালা পরিকল্পনার সব ভালো, কিন্তু মস্কোভিচে কোনো উন্নতি করতে পারিনি, কি বলো? হো হো করে হেসে উঠল সে। এটা আসলে আসিমভকে তার হাসিতে যোগ দেওয়ার একটা আমন্ত্রণ। এমন প্রাণখোলা হাসি শুনে আসিমভও না হেসে পারল না, তবে তার ঠোঁট দুটো সামান্য একটু প্রসারিত হলো মাত্র। ইঞ্জিন স্টার্ট দিন। কঠিন শোনালো গলাটা। আসিমভ নয়, হুকুমের সুরে নির্দেশটা এলো পাশে দাঁড়ানো গার্ডের কাছ থেকে। একে ইসরাফিলভ চেনে না। আসিমভের দিকে তাকালো সে। প্রথম গার্ডের চেহারায় কোনো ভাব নেই। অগত্যা কাজ ঝাঁকালো ইসরাফিলভ। স্টার্ট দিল ইঞ্জিনে। আওয়াজ শুনে বোঝা গেল একটা সিলিন্ডার কাজ করছে না। দ্বিতীয় গার্ড ইশারা করলো, হুড ক্যাচ রিলিজ করতে বলছে। নির্দেশ পালন করলো ইসরাফিলভ। আসিমভ নিজের জায়গা ছেড়ে নড়ল না, তার সঙ্গে হুড তুলে ঝুঁকে পড়ল ইঞ্জিনের ওপর। আর চোখে একবার সিনিয়র অফিসারের দিকে তাকালো ইসরাফিলভ। দরজায় কাঠ ঠেকিয়ে এদিকেই তাকিয়ে আছে সে। নিরাসক্ত ভাব নিয়ে রুটিন চেক দেখছে, ঠোঁটে সিগারেট। আবার জানালা দিয়ে মাথা বের করলো ইসরাফিলভ। ঘটনাটা কি, কিছু বুঝতে পারলে? হঠাৎ করেই সশব্দে হুড বন্ধ করে গাড়ির জানালার দিকে দ্রুত এগিয়ে এলো দ্বিতীয় গার্ড। ইঞ্জিনের এই অবস্থা হলো কি করে? জানালার সামনে থেমে ইসরাফিলভের চোখে কটমট করে তাকালো সে। আপনি একজন বিজ্ঞানী, ওটার আরও যত্ন নেওয়া উচিত ছিল। আরও কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিল গার্ড। হঠাৎ উপলব্ধি হয়েছে একজন বিজ্ঞানীর সাথে এই সুরে কথা বলে নিজের আসল পরিচয় প্রকাশ করে ফেলেছে সে। ইসরাফিলভও বুঝল এই লোক মিলিটারি ইন্টেলিজেন্স না হয়েই যায় না। শান্ত গলায় বলল সে, বিজ্ঞানী বলেই এসব বিষয়ে নজর দেওয়ার সময় নেই আমাদের। দ্বিতীয় গার্ড ঘুরে দাঁড়ালো। অফিসারের দিকেই ফিরে মাথা নাড়ল সে। একটা হাত নাড়ল অফিসার। গেট খুলে গেল। আসিমভ মাথা ঝাঁকিয়ে গাড়ি নিয়ে এগোবার অনুমতি দিল। গিয়ার দিল ইসরাফিলভ। গাড়ি চলতে শুরু করলো। গেট পেরিয়ে এলো ওরা, সাথে সাথে পেছনে বন্ধ হয়ে গেল সেটা। এতক্ষণে মেরুদণ্ডে ভয়ের একটা শীতল প্রবাহ অনুভব করলো ইসরাফিলভ। তার হাত আর পা কাঁপতে শুরু করলো। পিটি ডাফকে কমপ্লেক্সের ভিতর নিয়ে এসেছে সে। এই সাফল্য তাকে উল্লসিত করতে পারল না, কারণ এখনও ব্যাপারটা তার কাছে অবিশ্বাস্য লাগছে। দুপাশে কোয়ার্টার, মাঝখানে সোজা রাস্তা। প্রতিটি কোয়ার্টার একতলা, কাঠের তৈরি, সবগুলো একই ধাঁচের। রাস্তা আর কোয়ার্টারের মাঝখানে ঘাস মোড়া চওড়া লন। শহর না বলে এটাকে ক্যাম্প বলাই ভালো। কঠোর নিয়ম আর নির্দেশ মেনে চলতে হয় সবাইকে। টুপোলেভ অ্যাভিনিউ ধরে খানিক দূর এগিয়ে সামান্য ঢালু ড্রাইভওয়ে দিয়ে সোজা খোলা গ্যারেজে ঢুকে পড়ল মস্কোভিচ। এই রাস্তায় দোকানপাট, সিনেমা হল, বার বা ড্যান্স হল নেই, কাজেই লোকজনও না থাকার মতো। রাস্তার উল্টো দিকে শুধু একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গ্যারেজে ঢোকার আগে আর চোখে সেদিকে একবার তাকিয়ে নিল ইসরাফিলভ, কিন্তু কাউকে দেখতে পেল না। এই গাড়ির আরোহীরাই তার বাড়ির ওপর নজর রাখে। গ্যারেজের ভেতর গাড়ি থামাবার পর নিঃসাড় হয়ে গেল ইসরাফিলভ। চোখ বুজে বসে থাকলো, যেন তার আর কিছু করার নেই। ভয়টা আবার ফিরে এসেছে মনে। তার গুরু কৈভিস্তু অবশ্য বারবার আশ্বাস দিয়ে বলেছে ওয়েপন্স ট্রায়ালের আগে ওদেরকে গ্রেফতার করা হবে না। কিন্তু এখন হঠাৎ মনে হচ্ছে, গাড়ির আরোহীরা যদি সার্চ করতে চায় তার বাড়ি, পিটি ডাফকে যদি আবিষ্কার করে ফেলে, প্লেনে ওয়েপন্স ফিট করার জন্য ওকে তাদের দরকার আছে, কিন্তু ওর কাজটা যদি কৈভিস্তু আর কর্নিচয়কে দিয়ে করাতে চায়, কার কি বলার থাকবে? মনে মনে নিজেকে ধিক্কার দিল ইসরাফিলভ। প্রাণ যদি নাও যায়, জীবনের বাকিটা সময় সাইবেরিয়ায় যন্ত্রণা ভোগ করতে হবে, এসব জেনেই তো এ পথে এসেছে সে। এখন তাহলে ভয় পাচ্ছে কেন? থমথমে চেহারা নিয়ে গাড়ি থেকে নামলো সে। ট্রাঙ্ক খোলার আগে বন্ধ করলো
গ্যারেজের দরজা। আশ্চর্য, একজনের কাছ থেকেও কিছুই জানতে পারলে না তুমি? কর্নেল সাস্কিনকে বিরক্ত দেখালো, কণ্ঠস্বর ঝগড়াটে। নিজের অফিস কামরায় পায়চারি করছে সে। মেজর রোমানভ একটা চেয়ারে ম্লান মুখে বসে আছে। টেবিল ঘড়িতে 7:10। এইমাত্র বন্দীদের সেল থেকে ক্লান্ত আর হতাশ হয়ে বেরিয়ে এসেছে মেজর। দেখে এসেছে অর্লভ আর মুস্তাকিভের জ্ঞান ফেরেনি। ওদের কাছ থেকে কথা আদায়ের জন্য চেষ্টার কোনো ত্রুটি করেনি রোমানভ। কেজিবি টর্চারের যতগুলো কৌশল চর্চা করে একে একে সবগুলো ওদের ওপর প্রয়োগ করা হয়েছে, ফলাফল শূন্য। বারবার জ্ঞান হারিয়েছে ওরা। জ্ঞান ফিরিয়ে আনার পর বারবার সে একই কথা বলেছে, তারা কিছু জানে না। তার এখন বিশ্বাস অর্লভ সত্যিই কিছু জানে না। মুস্তাকিভের কিছু জানার প্রশ্ন আরও অবান্তর। কিন্তু কর্নেলের বিশ্বাস ওরা মিথ্যে কথা বলছে। ওদের বিরুদ্ধে অভিযোগ হলো জসেস্কুকে চেনে ওরা এবং অর্লভ জসেস্কুর সহকারী হিসেবে ভ্যানে কাজ করে। অর্লভ বলতে চায় জসেস্কু তাকে বাড়ি থেকে কোথাও বেরোতে নিষেধ করেছে, কিন্তু কারণটা বলেনি। তবে মাল ডেলিভারি দেওয়ার জন্য সেদিন জসেস্কুর কুইবিশপ যাওয়ার কথা জানত সে। কথাগুলো অর্লভ বলল তার উপর ড্রাগ ব্যবহার করার পর। ভ্যানের দ্বিতীয় লোকটার গুরুত্ব প্রতি মুহূর্তে বাড়ছে, এটুকু পরিষ্কার বুঝতে পারছে রোমানভ। কিন্তু বোঝা যাচ্ছে না ইহুদি বেঈমানরা একজন মাত্র এজেন্টকে বিলিয়ারেসকে ডেকে নিয়ে কি অর্জন করার আশায় রয়েছে। কোয়েভিস্তু, ইসরাফিলভ আর কর্নিচয়, এরা তিনজনই রাতের বেলা MiG-31 নিয়ে কাজ করবে? এদের পক্ষে সম্ভব নয়, অথচ এই লোক পারবে। কী ধরনের স্যাবোটেজ হতে পারে সেটা? তাছাড়া বিলিয়ারেসকের দিকে লোকটা যাচ্ছে বটে, কিন্তু প্রজেক্ট এরিয়ার ভেতর ঢুকবে কীভাবে? একজন আগন্তুকের পক্ষে কোনোভাবেই MiG-31-এর ধারে কাছে যাওয়া সম্ভব নয়। লোকটা শুধু ফটো তুলতে এসেছে, স্রেফ তথ্য সংগ্রহই তার উদ্দেশ্য। এ ধরনের কিছু চিন্তা করাও হাস্যকর। তবে রোমানভের সামনে থামল কর্নেল। মুখ তুলে কর্তার উদ্বিগ্ন চেহারার দিকে তাকালো রোমানভ। এরই মধ্যে বিলিয়ারেস্কের পথে রওনা হতে ঘন্টা কয়েক দেরি হয়ে গেছে কর্নেলের। জসেস্কুর সহকারী সম্পর্কে নিশ্চিতভাবে কিছু না জেনে মস্কো ছাড়বে না সে। শহরতলিতে তার জন্য একটা হেলিকপ্টার অপেক্ষা করছে সেই বিকেল থেকে। ঠিক আছে, কর্নেলের গলার স্বর শুনে মনে হলো একটা সিদ্ধান্তে পৌঁছেছে সে। ফোন করো রোমানভ, আমাদের গাড়িকে বলো জসেস্কু আর তার সহকারীকে গ্রেফতার করতে হবে এই মুহূর্তে। ইয়েস কমরেড কর্নেল। ফোনের রিসিভার তুলে নিল রোমানভ। রেডিওতে নির্দিষ্ট পৌঁছে যাবে কেজিবি অফিস কাজানে, সেখান থেকে পাঠানো হবে কালো গাড়িতে। ড্রাইভারকে জিজ্ঞেস করো বিলিয়ারেস্ক জংশন থেকে কী ধরনের সাহায্য হবে ওদের, বলল কর্নেল। তারপর জানতে চাইল গাড়িতে ওরা কজন জানো? 3 জন, জবাব দিল রোমানভ। আবার পায়চারি শুরু করলো কর্নেল সাস্কিন। অপর প্রান্তের কথা মন দিয়ে শুনল মেজর। রিপোর্ট কর্নেল, বিলিয়ারেস্ক জংশন থেকে ওরা জানাচ্ছে ভ্যানটাকে শেষবার ওরাই দেখেছে। জংশন পেরোবার সময় নির্দেশ মানেনি জসেস্কু, ব্যারিয়ার ভেঙে বেরিয়ে গেছে। ফোনের রিসিভার ধরা হাতটা শরীরের পাশে ঝুলে পড়ল রোমানভের। পায়চারি থামিয়ে বিদ্যুৎ বেগে ঘুরল সাস্কিন। তাহলে কোনো দেরি নয়, যেভাবেই হোক যে কোনো মূল্যে থামাতে হবে ওটাকে। আমি জানতে চাই দ্বিতীয় লোকটা এখনও ভ্যানে আছে কি না। রানাকে যত দেখছে নেস্তর কোয়েভিস্তু ততই অবাক হচ্ছে। এক আধবার মনটাও খুঁতখুত করছে। পিটি ডাফ সম্পর্কে যা বলা হয়েছে তার অনেক কিছুই মিলছে না। টুপোলেভ এভিনিউয়ে তার বাড়িতে রানার আসার পর থেকেই ওর ওপর সারাক্ষণ চোখ রাখছে কোয়েভিস্তু। গোসল সেরে খানিক বিশ্রাম, তারপর খেতে বসল রানা। পরিবেশন করল কোয়েভিস্তুর সেক্রেটারি এবং একমাত্র মেয়ে সলভিনা। টেবিলে কোয়েভিস্তুও বসল, কিন্তু খেলো না। সন্ধ্যের পর এক গ্লাস দুধ ছাড়া আর কিছু খায় না সে। বয়স 55, চেহারায় ধ্যানমগ্ন সন্ন্যাসীর জ্যোতি আর কমনীয়তা। কথা বলে মৃদু গলায়, ভারী কণ্ঠস্বর। চোখ দুটো সবসময় আধ বোঝা, দৃষ্টি যেন বহু দূরে নিবদ্ধ। 20 বছর লেবার ক্যাম্পে থাকার পরও তার মানসিক বৈকল্য দেখা দেয়নি বলে তার বন্ধুবান্ধব আর সহযোগীরা বিস্মিত না হয়ে পারেনি। 30 বছর বয়সে কমিউনিস্ট পার্টির এক প্রভাবশালী সদস্যের মেয়েকে বিয়ে করে কোয়েভিস্তু। বিয়ের 1 বছর পরই বিদেশে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচার করার অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়। একজন ইহুদিকে জামাই করায় কম নিন্দিত হয়নি শ্বশুর। তারপর জামাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার খবর শুনে হার্ট ফেল করে মারা যায় সে। স্বামীকে বিপদ থেকে মুক্ত করার জন্য সাধ্যমতো সব কিছু করে অভেদলিনা। তার দৌড়দৌড়ি আর ধরাধরিতে কাজ হয়। মৃত্যুদণ্ডের বদলে লেবার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় কোয়েভিস্তুকে। সলভিনার বয়স তখন 2 মাস। সেই মেয়ের বয়স এখন 24। চাপা স্বভাবের মেয়ে, বাপ বলতে অজ্ঞান। বাপের বুকে যে প্রতিশোধের প্রতিজ্ঞা তুষের আগুনের মতো জ্বলছে, সলভিনার চেয়ে ভালো করে আর কেউ তা জানে না।
কৈবস্তুর একটা ভয় ছিল প্রতিশোধ নিতে গেলে তার একমাত্র মেয়ের জীবনে বিপদ নেমে আসবে, কিন্তু মেয়েই বাপকে বুঝিয়েছে তোমার উপর অন্যায় করা হয়েছে, প্রতিশোধ তোমাকে নিতেই হবে। তাছাড়া আমার বাবা কাপুরুষ, এই বোধ নিয়ে আমি থাকতে চাই না। আমার মা বেঁচে নেই, কিন্তু মায়ের দেওয়া শিক্ষা আমি ভুলিনি। এ দেশে ইহুদিদের ওপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে কাউকে না কাউকে তো প্রতিবাদ জানাতেই হবে। তুমি যদি ভয় পাও, সুযোগের অপেক্ষায় থাকবো আমি। আমি একদিন প্রতিশোধ নেব। মেয়েকে তো বটেই, এমনকি স্ত্রীকেও ঘুণাক্ষরে টের পেতে দেয়নি কৈবস্তু যে তার বিরুদ্ধে অভিযোগটা সত্যি ছিল। অত্যন্ত সতর্কতার সাথে তথ্য পাচার করত সে, ফলে অভিযোগ তোলা হলেও তার বিরুদ্ধে নিঃসন্দেহে কিছু প্রমাণ করা যায়নি। খাবার টেবিলে কথা হলো ওদের মধ্যে। রানাকে সম্পূর্ণ শান্ত, নিরুদ্বিগ্ন আর স্বাভাবিক দেখে বিস্মিত না হয়ে পারল না কৈবস্তু। মস্কো থেকে কিভাবে বিলিয়ার্সকে পৌঁছলো রানা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে সব জেনে নিল সে। জসেস্কুর জন্য দুঃখ প্রকাশ করলো। এখনও সে কুইবিশেভের রাস্তা ধরে পালাচ্ছে, নাকি এরই মধ্যে ধরা পড়েছে কেজিবির হাতে, কে জানে। জসেস্কুর পরিণতির কথা ভেবে রানা কাতর হলো না দেখে কৈবস্তুর বিস্ময় আরও একটু বাড়ল। জিওনিস্ট ইন্টেলিজেন্সকে সে অনুরোধ করেছিল পাইলট হিসেবে এমন একজনকে পাঠাও যার বুকে দেশপ্রেম, জাতিপ্রেম আর ভ্রাতৃত্ববোধের অভাব নেই। এই অনুরোধের সাথে ভাবাবেগের কোনো সম্পর্ক ছিল না। কৈবস্তুর বিশ্বাস, এই গুণগুলো না থাকলে রাশিয়া থেকে মিগ-31 নিয়ে পালিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। এই অ্যাসাইনমেন্টে এমন সব বিপদের মুখোমুখি দাঁড়াতে হবে, শুধু টেকনিক্যাল জ্ঞান আর ক্ষুরধার বুদ্ধির সাহায্যে সেগুলো থেকে রক্ষা পাওয়া যাবে না। রক্ষা পেতে হলে চাই জেদ, লোভ, আক্রোশ, স্বদেশবাসী আর স্বজাতির প্রতি মমত্ববোধ। তার অনুরোধ রক্ষা করা হবে কথা দিয়েছিল জিওনিস্ট ইন্টেলিজেন্স। কিন্তু এ কাকে পাঠিয়েছে তারা? কথা খুব কম বলে, যেন দূরত্ব রেখে চলতে চায়। ব্যক্তিগত ব্যাপারে কোনো কৌতূহল দেখায় না, যেন ওদের ভাগ্যে কি আছে না আছে সে ব্যাপারে ওর কোনো মাথা ব্যথা নেই। পাষাণ নাকি? বলা হয়েছিল পিটি ডাফ সাহসী নয়, কিন্তু পাইলট হিসেবে তার জুড়ি মেলা ভার। কিন্তু এখানেও উল্টোটা দেখা যাচ্ছে। সাহসী না হলে শত্রু এলাকার ভেতর এমন নিশ্চিন্তে বসে খাচ্ছে কিভাবে? এই লোককে ভীতু বলার কোনো মানে হয়? কিন্তু আসল কথা হলো, পাইলট হিসেবে কেমনও? এ ব্যাপারেও যদি উল্টোটা সত্যি হয় তাহলেই সর্বনাশ। এতগুলো লোক শুধু শুধু মারা পড়বে। ইসরায়েলের মাটিতে কোনো দিনই মিগ-31 পৌঁছবে না। খাওয়া দাওয়া শেষ হওয়ার অপেক্ষায় থাকলো কৈবস্তু। পিটি ডাভের পরীক্ষা নেবে সে। রানাকে কৈবস্তুর হাতে তুলে দিয়েই নিজের কোয়ার্টারে ফিরে গেছে ইসরাফিলভ। কাল ইয়ারকিংয়ের ওয়েপন্স ট্রায়াল, তার আগে ইসরাফিলভের সাথে আর দেখা হবে না কৈবস্তুর। তার অপর সহকারী কর্নিচয়কে নিয়ে রাত 2টোয় সিকিউরিটি নেট পেরোবে ইসরাফিলভ, ফ্যাক্টরি কমপ্লেক্সে ঢুকে রিপোর্ট করবে। কৈবস্তু জানে ওদের তিনজনের ওপর সারাটা রাত কড়া নজর রাখবে কেজিবি। সন্দেহ নেই ফ্লাইটের ঘন্টা কয়েক আগে ওদেরকে গ্রেফতার করতে চাইবে তারা, কিন্তু ইচ্ছে থাকলেও ওয়েপন্স সিস্টেমে বাকি কাজটুকু শেষ হবার আগে ওদেরকে তারা ছোবে না। রাত 2টো পর্যন্ত তারা শুধু এই একটা কাজই করতে পারে, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কোয়ার্টারের ওপর নজর রাখা। সেজন্যই পিটি ডাফকে বাড়িতে নিয়ে এসে তোলা সাংঘাতিক ঝুঁকির কাজ বলে মনে হলেও সব দিক থেকে সবচেয়ে নিরাপদ হয়েছে। বিলিয়ারস্কের অন্য যে কোনো জায়গার চেয়ে এই কোয়ার্টার নিরাপদ। এখানে ওরা কাউকে খোঁজার জন্য আসবে না, এলেও একেবারে শেষে আসবে। 5 বছর আগের কথা মনে পড়ল কৈবস্তুর। লেবার ক্যাম্পে ছিল সে, নিজের সাবজেক্ট নিয়ে কাজও করছিল, কিন্তু মনে মনে জানতো জীবনে আর ওখান থেকে বেরোনো হবে না। প্রস্তাবটা এলো হঠাৎ করে। প্রস্তাব না বলে আদেশ বলাই ভালো। তাকে জানানো হলো, তোমাকে লেবার ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, বিলিয়ারস্কের একটা প্রজেক্টে তুমি কাজ করবে। বিলিয়ারস্কে আসার পর সে জানলো থট গাইডেড ওয়েপন সিস্টেম নিয়ে কাজ করতে হবে তাকে। লেবার ক্যাম্পে যাবার আগে এ বিষয়ে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা ছিল তার, কিন্তু সেই গবেষণা বেশি দূর এগোয়নি। ইতিমধ্যে 20 বছর পার হয়ে গেছে। একজন কমিউনিস্ট সমর বিজ্ঞানী থট কন্ট্রোল ওয়েপন সিস্টেম আবিষ্কার করে ফেলেছে। কৈবস্তুর ভাগ্যই বলতে হবে, কমিউনিস্ট বিজ্ঞানীর আবিষ্কার ছিল সম্পূর্ণ থিওরিটিক্যাল। সেটাকে বাস্তবে রূপ দিতে হলে কৈবস্তুর অভিজ্ঞতা, মেধা আর জ্ঞান একান্ত দরকার। বিলিয়ারস্কে পৌঁছাবার পর আরও একটা তথ্য পেল কৈবস্তু, কমিউনিস্ট বিজ্ঞানী নিউমোনিয়ায় মারা গেছে। বুঝলো ও ছাড়া গতি নেই তাদের। তোমার ট্রেনিং সম্পর্কে বলো পিটি, জিজ্ঞেস করলো কৈবস্তু। কর্নিচয়ের লিভিং রুমে সামনাসামনি 2টো সোফায় বসে রয়েছে ওরা, তেপোয়ে ধূমায়িত কফির কাপ। কর্নিচয় তার সেক্রেটারিকে নিয়ে খানিক আগে বেডরুমে গিয়ে ঢুকেছে। পরস্পরকে ভালোবাসে ওরা, ওদের মানসিক অবস্থা বুঝতে পারে কৈবস্তু। কে জানে আজই হয়তো ওদের জীবনের শেষ দিন, সে কথা ভুলে থাকার জন্যই হয়তো প্রেম করছে ওরা। নিজের ট্রেনিং সম্পর্কে আগাগোড়া মিথ্যে কথা বলে গেল রানা। মিগ-25 চালিয়েছে ও,
চালিয়েছি MiG-31-এর ডামি, তবে ওর ট্রেনিংয়ের মেয়াদ 2 বছর ছিল না, ছিল মাত্র 3 মাস। কৈফিস্তর গভীর মনোযোগ দিয়ে শুনল রানার কথা। রানা থামতে সন্তুষ্ট চিত্তে মাথা ঝাঁকালো সে। আর যাই হোক, ছোকরার ট্রেনিংটা নিখুঁত হয়েছে, ভাবল সে। কোনো রকম ভূমিকা না করে সরাসরি জানতে চাইল রানা, ওয়েপন সিস্টেম সম্পর্কে সব খুলে বলুন আমাকে মিস্টার কৈফিস্তু। রানার আগ্রহ দেখে খুশি হলো প্রৌঢ়বিজ্ঞানী। এই সময় ঘরে ঢুকলো সলভিনা। স্বাস্থ্য, সৌন্দর্য, কোমলতার, ব্যক্তিত্বের আশ্চর্য একটা সমাবেশ ঘটেছে মেয়েটার মধ্যে। 5.5 ফিটের কাছাকাছি লম্বা, নড়াচড়া না করলে মনে হবে কোনো প্রতিভাবান ভাস্করের সারা জীবনের সাধনার ফল। মেয়েটার একমাত্র খুঁত ওর চোখ ছোট ছোট, ফর্সা লালচে মুখের 3 দিকে কাঁধ পর্যন্ত লম্বা সোনালি চুলের ফ্রেম। তোমাকে আর কফি দেবো বাবা, জানতে চাইল সে। কৈফিস্তু মাথা নাড়তে রানার দিকে তাকালো সে। আপনাকে আরও কিছুক্ষণ জেগে থাকতে হবে মিস্টার ডাফ। তার ঠোঁটে ক্ষীণ একটু হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। কাজেই আরও 1 কাপ খেলে ভালো করবেন। হাসি মুখে তাকালো রানা। জেগে থাকতে হবে কেন? আমি আপনাকে জাগিয়ে রাখবো, বলল সলভিনা। কৈফিস্তুর দিকে তাকালো রানা। কৈফিস্তু হেসে উঠল। রানার কাপে কফি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সলভিনা। মেয়ের গমনপথের দিকে তাকিয়ে থেকে কৈফিস্তু বলল, আমরা ইসরায়েল বলতে অজ্ঞান। সলভিনা আগেই আমার অনুমতি চেয়ে নিয়েছে, তোমার কাছে ইসরায়েলের গল্প শুনতে চাইবে ও। তার মানে আমাকে একটা পরীক্ষা দিতে হবে, ভাবল রানা। হঠাৎ করে কাজের কথায় ফিরে এলো কৈফিস্তু। ওয়েপন সিস্টেম, হ্যাঁ, আগেই বলে রাখি, মূল ব্যাপারটা কিন্তু আমার আবিষ্কার নয়। আমি সিস্টেমটার ইলেকট্রনিক্সের দিকটা নিয়ে কাজ করছি শুধু, মিনিয়েচারাইজেশন ইত্যাদি। নিভে যাওয়া পাইপটা ধরিয়ে দিল সে। পাইলট ওয়েপন সিস্টেমে দুটো আলাদা কোনো ব্যাপার নয়, একটাই জিনিসের দুটো অংশ মাত্র। ইউ আর লিটারালি প্লাগড ইনটু দ্য ওয়েপন্স সিস্টেম। সেন্সরগুলো তোমার থট প্রসেস আর আই মুভমেন্টে সাড়া দেবে। ওগুলো তোমার হেলমেটের ভেতর তৈরি করা হয়েছে, সেল আর ভাইজারে। একটা মাত্র তার তোমার ব্রেন ইম্পালস ফায়ারিং মেকানিজমে বয়ে নিয়ে যাবে। ওটা তুমি ম্যানুয়ালি কনসোলের সাথে জুড়ে দেবে। কনসোলটা কোথায় জানো তো? মাথা ঝাঁকালো রানা। গুড। যা ঘটে যে প্রসেস হিসেবে সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তোমার জন্য গুরুত্বপূর্ণ শুধু ফলাফলটা। MiG-31-এর রাডার সিস্টেম বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে ওয়েপন্স কন্ট্রোলের সাথে তাল মিলিয়ে কাজ করতে পারে। লাভ, ফায়ারিং টাইম অবিশ্বাস্য রকম কমে গেছে। তোমার চোখ যত দ্রুতই সাড়া দিতে পারুক তার চেয়ে অনেক দ্রুত সাড়া দেয় রাডার। রাডার সাড়া দিলে তোমার ব্রেনে রিয়াকশান হবে, সেই রিয়াকশানে রিয়াক্ট করবে ওয়েপন্স সিস্টেম, এবং গোটা ব্যাপারটা ঘটতে প্রায় কোনো সময়ই লাগবে না। এয়ার টু এয়ার মিসাইল ছোড়া বা কামান ফায়ার করো, লক্ষ্যবস্তুকে তোমার না দেখতে পেলেও কোনো ক্ষতি নেই, কারণ রাডার দেখতে পেয়ে তোমার ব্রেনে ইম্পালস সৃষ্টি করেছে, আর সেই ইম্পালসে রিয়াক্ট করে বসেছে ওয়েপন্স সিস্টেম। চোখের দেখা রাডারে দেখায় সময়ের ব্যবধান মাত্র কয়েক সেকেন্ডের। অন্য যে কোনো প্লেন বা পাইলটের চেয়ে এই ক সেকেন্ড এগিয়ে থাকবে তুমি। কথা বলায় মশগুল, পাইপটা আবার নিভে গেছে, সেটা ধরালো কৈফিস্তু। রানা ভাবল, কিন্তু আমি তো যুদ্ধ করতে আসিনি। পিছনে আর রাশিয়ান ফাইটারগুলো একের পর এক মাঝ আকাশে বিস্ফোরিত হতে থাকবে। এই যদি অবস্থা হয়, যুদ্ধ ঘোষণার বাকি থাকে কি? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা? হাসবো না কাঁদবো? আবার শুরু করেছে কৈফিস্তু। তোমার চোখ টার্গেট দেখতে পাবার সাথে সাথে তোমার ব্রেন থেকে ইম্পালস ট্রান্সমিট হয়ে যাবে ওয়েপন্স কন্ট্রোলে, আর যে মারণাস্ত্রই তুমি ছুটতে চাও তা ছোড়া হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার ব্রেন ইম্পালস টার্গেটের দিকে মিসাইলের যাত্রাপথও নিয়ন্ত্রণ করতে পারবে। এক দৃষ্টে তাকিয়ে আছে রানা। কৈফিস্তুর কথাগুলো যেন গোগ্রাসে গিলছে। সেটা লক্ষ্য করে অভয় দিয়ে হাসলো কৈফিস্তু। ভয় পেও না পিটি, আমাদের কিছু রেড এয়ারফোর্স পাইলট তেমন বুদ্ধিমান নয়। এই সিস্টেম কাজ করবে শুধু যখন তুমি হেলমেট পরে থাকবে। এর বেশি, মুচকি হাসলো সে, তোমাকে কিছু জানাতে পারছি না, টপ সিক্রেট ইনফরমেশন। অট্টহাসিতে ফেটে পড়ল বিজ্ঞানী। থেমে পাইপ টানলো সে, তারপর আবার বলল, ওখানে একটা মাস্টার লক আউট সুইচ আছে। তোমার কুচিন্তা যদি মাঝ আকাশে বন্ধুদের ধ্বংস করতে চায়, ওটা ঠেকাবে। কিছুক্ষণ চুপ করে থাকলো কৈফিস্তু, আধ বোঝা চোখে যেন নিজের গভীরে তাকিয়ে আছে। এরপর যখন কথা বলল, মনে হলো শুধু নিজের সন্তুষ্টির জন্য একটা সমস্যা নিয়ে ভাবছে সে। MiG-31 ইসরায়েলে গেলেও ওটা পুরোপুরি ফায়দা আদায় করা তোমার পক্ষে সম্ভব নয়। তবে আশার কথা এই যে মার্কিন সরকার, অন্তত পেন্টাগন আর সিআইএ, ওয়েপন সিস্টেমের গুরুত্ব বোঝে। যুক্তির বিচারে এটাই পরবর্তী পদক্ষেপ, আর এর সম্ভাবনারও কোনো শেষ নেই। আমাকে ওরা নিয়ে যেতে চেয়েছিল, আমি রাজি হইনি। তার চেয়ে একটা MiG-31 চুরি করা সহজ,
আমার চেয়ে অনেক বেশি কাজও দেবে। ঘন ঘন পাইপে টান দিল সে, কিন্তু ধোঁয়া বেরোলো না। আমেরিকানরা এখনও কাজে হাত দেয়নি, তাড়াতাড়ি না দিলে বোকামি করবে ওরা। সিস্টেমটা এখনও এখানে নিখুঁত নয়, কিন্তু কিছুদিনের মধ্যে রিফাইনমেন্ট আর অ্যাপ্লিকেশনের বন্যা বয়ে যাবে। তখন আর এদের সাথে পাল্লা দিয়ে আমেরিকানদের পক্ষে সম্ভব হবে না। কাজেই একটা MiG-31 ওদের সত্যিই দরকার। হঠাৎ আড়ষ্ট একটু হাসি দেখা গেল কৈভিস্তুর মুখে। তুমি বোধহয় বোর ফিল করছো। জানি তুমি একজন পাইলট হিসেবে ইন্টারেস্টেড, বিজ্ঞানী হিসেবে নও। রানা জিজ্ঞেস করলো, এবার আপনি আমাকে অ্যান্টি রাডার সম্পর্কে বলুন। হতাশ দেখালো কৈভিস্তুকে, এদিক ওদিক মাথা নাড়ল। অ্যান্টি রাডার সম্পর্কে কিছুই জানি না আমি। গোটা প্রজেক্টে এটাই সবচেয়ে গোপন ব্যাপার। আমাকে জানতে হবে, বলল রানা। আমি আকাশে থাকার সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে রাশিয়ানরা ওটার সুইচ অফ করে দিতে পারবে কিনা, কিংবা না বুঝে আমিও ওটা অফ করে দিতে পারি কিনা। চিন্তিত দেখালো কৈভিস্তুকে। ধোঁয়া বেরোচ্ছে না, কিন্তু জেদের বসে পাইপটা টেনেই চলেছে। একসময় মুখ তুলল সে। না, তর্জনী দিয়ে নাক ঘষল। গুজব থেকে যা উদ্ধার করতে পেরেছি, এসব গুজব কদাচ শোনা যায়, কোনো ভিত্তি আছে কিনা তাও বলা মুশকিল। অ্যান্টি রাডার ক্যাপাসিটি আসলে মেকানিক্যাল কোনো ব্যাপারই নয়। সে কি? বিমূঢ় দেখালো রানাকে। আমি অন্তত তাই বুঝেছি, বলল কৈভিস্তু। জিনিসটা হয়তো এক ধরনের পর্দা কিংবা আজব কোনো রঙও হতে পারে। কিভাবে কাজ করে এ ব্যাপারে আমি শুধু আমার ধারণাটুকু তোমাকে জানাতে পারি। রাডার বিম এয়ারক্রাফটের গায়ে গিয়ে ধাক্কা খায় না, পিছলে বা যেভাবে হোক বেরিয়ে যায়, ফলে স্ক্রিনে কিছুই দেখা যায় না। তবে এটা জানি যে নিরাপত্তার প্রয়োজনে সিস্টেমটা নিউট্রালাইজ করা যায়। ধরো বিপজ্জনক আবহাওয়ায় নিজেদের এয়ারপোর্টে ল্যান্ড করার সময় পাইলটই সেটা পারে, কিন্তু কিভাবে কাজটা করা হয় আমি জানি না। তার চেহারা ম্লান হয়ে গেল। ওটা তুমি ব্যবহার করতে পারবে না, মাথা নাড়ল সে। আমার নিজেরই সন্দেহ আছে পিটি, যা শুনেছি তাই তোমাকে বললাম। তবে সিস্টেমটা যে কাজ করে তা সত্যি। এয়ারক্রাফটের এই অংশের উন্নতি করা হয়েছে অন্য জায়গায়, বিলিয়ারসকে নয়। কিছুক্ষণ চুপ করে থাকার পর রানা জানতে চাইল, ককপিটে ওঠার পর কতটা সময় পাবো আমি? সময় পাবে বলে মনে হয় না। সিকিউরিটি এত কড়া, তোমার অনুপ্রবেশ ঠিকই টের পাবে ওরা, হয়তো কয়েক সেকেন্ড দেরিতে। এই কয়েক সেকেন্ড তুমি পেলেও পেতে পারো। তুমি জানো ফার্স্ট সেক্রেটারি কাল আসছেন এখানে? সোভিয়েত টেকনোলজির এই সাফল্য নিজের চোখে দেখতে চেয়েছেন তিনি। কেজিবি চিফ উলরিখ বিয়েগলেভও তার সাথে আসছেন। পার্টির হোমরা চোমরা নেতারা তো থাকবেনই। আপনাদের কি হবে? এক মুহূর্ত চুপ করে থাকলো কৈভিস্তু। আমাদের তিনজনের কথা ভেবেই তো এত কড়াকড়ি। রানার প্রশ্ন আসলে এড়িয়ে গেল সে। কাল মিলিটারি ইন্টেলিজেন্স থেকে ট্রুপারদের একটা স্পেশাল ডিটাচমেন্ট এসে পৌঁছেছে। ওরা কেজিবির অধীনে থেকে কাজ করবে, সংখ্যায় 100-রও বেশি। সব মিলিয়ে একটা গ্যারিসন। কৈভিস্তুর চোখের তারা ঝিকঝিক করে উঠল, মৃদু হাসি দেখা গেল তার ঠোঁটে। আরও ছোট করতে হবে তোমাকে চুল, হেলমেট আর সেন্সেলগুলো যাতে এফিশিয়েন্টলি কাজ করতে পারে। কয়েক সেট কাগজ তৈরি করা হয়েছে, সেগুলো তোমার ফটো লাগবে। সলভিনা তোমার জন্য অপেক্ষা করছে, ওই সব ব্যবস্থা করবে। রানাকে আরেকবার খুঁটিয়ে দেখল সে। না, আর কিছুর দরকার নেই। এবার আমার রুট সম্পর্কে বলুন। হ্যাঙ্গার এরিয়ার লেআউট জানতে চাই আমি। নিঃশব্দে ইঙ্গিত করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো কৈভিস্তু। তার পিছু পিছু ডাইনিং রুমে বেরিয়ে এলো রানা। ছোট ডাইনিং টেবিলে বড় টেবিল ক্লথের মতো ঝুলছে একটা লার্জ স্কেল ড্রয়িং। বেডরুমে ঢোকার আগে এখানে রেখে গেছে কর্নিজয়। পেন্সিলে আঁকা একটা নকশা। নকশার এক জায়গায় আঙুল রাখলো কৈভিস্তু। এখানে রয়েছি আমরা, আবাসিক এলাকার প্রায় মাঝখানে। এই যে গেটটা দেখছো, এটা দিয়ে টেকনিক্যাল আর সায়েন্টিফিক স্টাফরা হ্যাঙ্গার আর ফ্যাক্টরি কমপ্লেক্সে ঢোকে। রাস্তার উপর দিয়ে এগুলো তার আঙুল, থামলো লাল একটা রেখার উপর। রেখাটার গায়ে খানিক পরপর লাল রঙের ক্রস চিহ্ন। হ্যাঁ, বলে চলেছে কৈভিস্তু। এখানে রয়েছে আরও একটা কাঁটাতারের বেড়া, ইলেকট্রিফাইড। ক্রস চিহ্নগুলো ওয়াচ টাওয়ার, বেড়ার ওপর নজর রাখা হয় ওগুলো থেকে। এই বেড়ায় আর মাত্র একটা গেট আছে, সেটা দিয়ে এয়ার স্ট্রিপে যাওয়া যায়। এই গেট শুধুমাত্র সিকিউরিটির লোকজন ব্যবহার করে, আর তুমি ব্যবহার করবে। কিভাবে? কিভাবে? কৈভিস্তু হাসল, সাহসী বুক বেঁধে বলল সে। অবশ্য আমরাও তোমাকে যতটা পারি সাহায্য করব, এ ব্যাপারে কিছু ভেবো না। পাইপে তামাক ভরল সে, আগুন ধরিয়ে গল গল করে ধোঁয়া ছাড়ল। তুমি সিগারেট খাও তো? পিটি ডাভ যা বলতো তাই বলল রানা। খুব একটা না। মাথা ঝাঁকালো প্রৌঢ়, যেন এই উত্তরই আশা করেছিল সে। পকেট থেকে সিগারেটের একটা প্যাকেট বের করে রানার হাতে ধরিয়ে দিল। ধরাও একটা।
কেন? অভ্যস্ত হও, বলল কৈভিস্তু। দরকার আছে। প্যাকেটটার উপর একবার চোখ বোলালো রানা। কিন্তু এ যে দেখছি আমেরিকান সিগারেট। মুচকি হাসল কৈভিস্তু। হ্যাঁ, এখানকার স্ট্যাটাস সিম্বল। ছদ্মবেশ নেয়ার পর তোমার মুখে এই সিগারেট থাকলে সেটা হবে সবচেয়ে কনভিন্সিং, কাগজগুলোর চেয়েও। ম্যাপের দিকে আবার তাকালো সে। একটা আঙুল রাখলো গেটের উপর। এই গেট পেরিয়ে এখানে চলে আসবে তুমি, রানওয়ের একেবারে শেষ প্রান্তে। এখানে এই যে চৌকো ঘরটা দেখছো, এই বিল্ডিংটাই মেইন হ্যাঙ্গার। দুটো প্রোটোটাইপই এখানে রাখা আছে। সারা রাত এই হ্যাঙ্গারে থাকবো আমরা। ট্রায়ালে অংশ নেওয়ার জন্য প্লেনটাকে সাজাবো। ট্রায়ালের জন্য তাহলে মাত্র একটা প্লেনকেই সাজানো হবে? হ্যাঁ, দেখতেই পাচ্ছ সিকিউরিটি অফিসগুলো হ্যাঙ্গারের সাথেই। পাইলটদের কামরাও এখানে। এই যে। মাথা ঝাঁকালো রানা। গুড। দোতলায় উঠতে হবে তোমাকে, করিডোর ধরে। বিশাল মেইন হ্যাঙ্গারের পাশেই আরেকটা বিল্ডিং। সেটার প্ল্যানের ওপর আঙুল রয়েছে কৈভিস্তুর। আর যেসব বিল্ডিং দেখছো ওগুলো ল্যাবরেটরি, উইন্ড টানেল, টেস্ট হাউস, এইসব। ওদিকে যাবার কোনো দরকারই নেই তোমার। অযথা সময় নষ্ট হবে। যত তাড়াতাড়ি পারো পাইলটদের ড্রেসিং রুমে ঢুকে পড়বে তুমি। রেড এয়ারফোর্সের লেফটেন্যান্ট কর্নেল ইউরি বেনিন ফ্লাইটের কয়েক ঘন্টা আগেই হ্যাঙ্গারে পৌঁছবে। ওর জন্য তৈরি থাকবে তুমি। কিন্তু পরে যদি আর কেউ যায় ওখানে, আমাকে হয়তো ওখানে 3-4 ঘন্টা থাকতে হবে। পায়চারি শুরু করলো কৈভিস্তু। লাশটা লুকিয়ে ফেলবে তুমি। অনেকগুলো লকার আছে, সবগুলোর তালা ভালো। তারপরও হাতে তোমার প্রচুর সময় থাকবে। আমার পরামর্শ, শাওয়ারের নিচে দাঁড়িয়ে। কাউকে খুন করার জন্য আসিনি আমি, ভাবলো রানা। জিজ্ঞেস করলো, 3 ঘন্টা ধরে গোসল করতে বলছেন? দেখে মনে হবে তুমি গোসল করছো। সত্যি সত্যি করবে কেন? সময় যখন হয়ে আসবে হ্যাঙ্গারে আমরা একটা গোলমাল বাঁধিয়ে দেব। তখন তুমি ড্রেস পরবে, হেলমেটের ভাইজার মানে মুখোশ লুকিয়ে রাখবে তোমার চেহারা। ওয়েপন্স সিস্টেমে আমরা যারা কাজ করছি তারা বারবার পাইলটদের অনুরোধ করি ল্যাবরেটরি ছাড়া আর কোথাও যেন হেলমেট না খোলে। ফ্লাইটের 1-2 ঘন্টা আগে যদি তোমাকে ওটা পরে থাকতে দেখে কারো মনে প্রশ্ন জাগবে না। গোলমালটা কি? স্রেফ একটা ডাইভারশন, বলল কৈভিস্তু, ওদের দৃষ্টি অন্যদিকে ফেরাবার জন্য। এ ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না। আমার কাছে খুদে একটা রেডিও ডিভাইস থাকবে, সেটার মাধ্যমে তুমি জানতে পারবে কখন তোমাকে নিজের কামরা থেকে হ্যাঙ্গারে আসতে হবে। হ্যাঙ্গারের কাছে এসে যাই দেখো, সময় নষ্ট করো না। MiG-31-এর ককপিটে ওঠার ওটাই হবে তোমার শেষ আর একমাত্র সুযোগ। ককপিটে উঠেও দেরি করবে না। সেই প্রশ্নটা আবার করলো রানা। আমি চলে যাবার পর কি হবে? যাই হোক, কিছু এসে যায় না, মৃদু কণ্ঠে বলল কৈভিস্তু। এই ঝুঁকি সবাই আমরা স্বেচ্ছায় নিয়েছি, কেউ বাধ্য করেনি। এখানে আমাদের কাজ শেষ হলে এমনিতেও মরতাম, এখন না হয় স্বজাতির একটা উপকার করে মরব। দুটোর মধ্যে তুমি কোনো পার্থক্য দেখো? চুপ করে থাকলো রানা। এসো, প্লেনের আর্মামেন্ট নিয়ে আরেকবার আলোচনা করি। ভাগ্যই বলতে হবে অন্তত তোমার জন্য। প্রথম ট্রায়ালে ওরা শুধু এয়ার টু এয়ার মিসাইল পরীক্ষা করবে, গ্রাউন্ড অ্যাটাক ওয়েপন্স ব্যবহার করা হবে না। আমার তো মনে হয়, যদিও তোমাকে গোটা সোভিয়েত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একা লড়তে হবে, তবু। চাঁদনি রাতে আকাশের গায়ে প্রকাণ্ড কালো বাদুড়ের মতো লাগছে MiL-Mi-8 হেলিকপ্টারটাকে। মস্কো থেকে রওনা হয়ে বেলিয়ারস্কের পথে অর্ধেক দূরত্ব পেরিয়ে এসেছে কর্নেল সাসকিন। নিচে কখনো ঘুমিয়ে থাকা 2-1টা গ্রাম, কখনো গোর্কি আর কাজানের মাঝখানের রাস্তায় 2-1টা গাড়ির আলো দেখা যায়। পাইলট আর কোপাইলটের পিছনে বসে রয়েছে কর্নেল, তার পিছনে বসেছে একজন বডিগার্ড, একজন পুরুষ সেক্রেটারি, একজন রেডিও অপারেটর। তারপরও 24টা সিট খালি পড়ে আছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে কর্নেল, ঠোঁটে সিগারেট। কে? কে? নিজেকে জিজ্ঞেস করছে সে। কে ওই লোক? অর্লভের পরিচয় নিয়ে মস্কো, গোর্কি আর কাজান চেকপোস্ট পেরিয়ে গেছে। কী তার উদ্দেশ্য? রোমানোভের তদন্ত সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, কিছুই জানতে পারেনি সে। জসেস্কুর ভ্যান অবশ্য পাওয়া গেছে কুইবিশেভের 10 মাইল উত্তরে। খাদে পড়ার আগে ক্যাব থেকে ছিটকে পড়ে গিয়েছিল জসেস্কুর লাশ। না, দুর্ঘটনা নয়, জুলফির নিচে ছোট্ট গোল একটা গর্ত দেখা গেছে। আত্মহত্যা করেছে জসেস্কু, নাকি খুন করা হয়েছে তাকে? রিভলভারটা পাওয়া গেছে লাশের হাতেই, বোধহয় আত্মহত্যা। ধরা পড়লে টর্চার করে তথ্য আদায় করা হবে, সেই ভয়ে মরল লোকটা। তার সহকারী লোকটাকে ভ্যানে পাওয়া যায়নি। রোমানোভের সাথে আলোচনা করে কর্নেল সিদ্ধান্তে পৌঁছেছে
পায়ে হেঁটে বা বিকল্প কোনো গাড়ি নিয়ে বিলিয়ারেস্কের দিকেই রওনা হয়েছে সে। ওয়্যারহাউসের বুড়ো দারোয়ানকে গ্রেফতার করেও কোনো লাভ হয়নি। ইন্টারোগেশন শুরু হবার সাথে সাথে মারা গেছে সে। দুর্বল, হার্টের অবস্থা ভালো ছিল না। কে ওই লোক? একা সে কি করতে পারে? আরেকটা সিগারেট ধরালো কর্নেল। লোকটার ফটো বিলিয়ারেসকে ট্রান্সমিট করা হয়েছে, সেই সাথে সতর্ক করে দেয়া হয়েছে সিকিউরিটিকে। একসময় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল কর্নেল। বিলিয়ারেসকে পৌঁছতে বোধহয় বড় বেশি দেরি করে ফেলছে সে। এই মুহূর্তে প্রজেক্ট এলাকায় পৌঁছে ব্যক্তিগতভাবে সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়ার প্রচণ্ড একটা তাগিদ তাকে অস্থির করে তুলছে। ঘাড় ফিরিয়ে রেডিও অপারেটরের দিকে তাকালো সাসকিন। সামনে কনসোল নিয়ে বসে আছে অপারেটর। কনসোল থেকে মুখ না তুলেই কর্নেলের দৃষ্টি অনুভব করলো সে। হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। একটা দীর্ঘশ্বাস চেপে ঘাড় সোজা করে সামনে তাকালো কর্নেল। তার গলার কাছে ভয়ের একটা অনুভূতি, বড়সড় কিছু একটা যেন গিলতে গিয়ে আটকে আছে ওখানে। হাত দিয়ে কপালের একটা পাশ টিপে ধরল সে। ভালোই ভালোই ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত এই টেনশনে ভুগতে হবে তাকে। সাসকিন জানে এই মুহূর্তে দাজারজিনস্কি স্ট্রিটের কম্পিউটার রুমে কাজ করছে মেজর রোমানভ। একজন লোককে খুঁজে বের করার জন্য কম্পিউটারের সাহায্য নিচ্ছে সে। লোকটা ব্রিটিশ বা আমেরিকান হতে পারে। সম্প্রতি রাশিয়ায় ঢুকেছে ভুয়া পরিচয় আর পাসপোর্ট নিয়ে। এসপিওনাজ এজেন্ট হওয়ারই সম্ভাবনা বেশি। ভ্যানের দ্বিতীয় লোকটার পরিচয় উদ্ধার করার জন্য রাশিয়ার সবচেয়ে বড় কম্পিউটারের সাহায্য নিচ্ছে কেজিবি। বড় ধরনের কৃতিত্বের লোভে লোকটাকে সময় থাকতে গ্রেফতার করেনি কর্নেল সাসকিন। সেজন্য এখন তার ইচ্ছে হলো নিজের মাথার চুল ছেড়ে। আরও একটা ভুল করেছে সে জানে, কিন্তু এই ভুল তাকে শেষ মুহূর্ত পর্যন্ত করে যেতে হবে। চিফ উলরিখ বিয়েগলেফকে এই লোক সম্পর্কে কিছুই জানায়নি সাসকিন। ব্যর্থতা সম্পূর্ণ হলে প্রাপ্য শাস্তি মাথা পেতে নেবে সে, কিন্তু টেনশনে ভোগার সময় অপমান আর অসম্মান সইতে পারবে না। বিপদ এখনও ঘটেনি, ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে যুক্তিসিদ্ধ কল্পনাশক্তির পরিচয় দেওয়া উচিত কর্নেলের। উচিত সম্ভাব্য হামলা ঠেকাবার জন্য একটা পরিকল্পনা তৈরি করা। কিন্তু তা না করে নিজেকে তিরস্কার করছে সে। অপমান হওয়া থেকে বাঁচার কথা ভাবছে। শুধু একটা ব্যাপারে সিদ্ধান্তে আসতে পেরেছে কর্নেল। ফার্স্ট সেক্রেটারি আর কেজিবি চিফ বিলিয়ারেসকে পৌঁছাবার অন্তত 2 ঘন্টা আগে 3 বেইমানকে ইন্টারোগেট করবে সে। ওখানে পৌঁছাবার জন্য অস্থির হয়ে আছে সে। আরেকটা সিগারেট ধরিয়ে হাত ঘড়ি দেখল, 10:15। পুলিশ ইন্সপেক্টর বাজারনিকের ডেস্কে লিরয় পামারের অনেকগুলো ফটো। একটা করে তুলছে সে, নমুনার সাথে মিল খুঁজছে, তারপর নামিয়ে রাখছে। লিরয় পামারের সম্পূর্ণ ডোসিয়ে সংগ্রহ করতে 3 ঘন্টা সময় নিয়েছে তার সহকারীরা। তথ্যগুলো উদ্ধার করা হয়েছে কেজিবির সেকেন্ড চিফ ডাইরেক্টরেটের বিভিন্ন শাখা থেকে। কাজটা আরও অনেক কম সময়ে সারা যেত, কিন্তু তার সহকারীরা কম্পিউটার ব্যবহার করার অনুমতি চেয়ে পায়নি। খোঁজ নিয়ে জানা গেছে অতীব গুরুত্বপূর্ণ টপ সিক্রেট একটা কাজে ব্যস্ত রয়েছে দাজারজিনস্কি স্ট্রিটের কম্পিউটার। 2 পাটি জুতোর মধ্যে যেমন অমিল খুঁজে পেয়েছিল বাজারনিক, ফটোগুলোর মধ্যেও তেমনি অমিল তার চোখে ধরা পড়ল। তার হাতে এই মুহূর্তে পামারের 2টো ফটো রয়েছে। একটা তোলা হয়েছে 2 দিন আগে চেরেমেভেইতো এয়ারপোর্টে, অপরটা 18 মাস আগে মস্কোয় একটা রাস্তায়। দ্বিতীয় ছবিটা তোলা হয়েছিল রুটিন সার্ভেলেন্সের অংশ হিসেবে। এই ব্রিটিশ ব্যবসায়ী সম্পর্কে তখনও বাজারনিক আগ্রহী হয়ে ওঠেনি। ফটো দুটো আরও খানিকক্ষণ দেখে নিয়ে সহকারীদের দিকে বাড়িয়ে ধরল সে। বলল, তোমাদের কি মনে হয়? গর্চয়েভ আর রাস্কিন পাশাপাশি 2টো চেয়ারে বসে আছে। হাত বাড়িয়ে ফটো দুটো ইন্সপেক্টরের কাছ থেকে নিল গর্চয়েভ। খুঁটিয়ে দেখল। আমার মনে হয় কমরেড ইন্সপেক্টর, এরা দুজন আলাদা মানুষ। তুমি কি বলো রাস্কিন? জানতে চাইল ইন্সপেক্টর। গর্চয়েভের হাত থেকে ফটো দুটো নিয়ে রাস্কিনও ভালো করে দেখল। নিঃশব্দে কাজ ছাকালো সে। তারপর বলল, ঠিক বুঝতে পারছি না কমরেড ইন্সপেক্টর। গর্চয়েভ আর আমি একমত, ফটো দুটো একই লোকের নয়, বলল বাজারনিক। তাহলে প্রশ্ন ওঠে, এদের মধ্যে মারা গেল কে? কি করে বুঝবেন? দুজনেই তো একরকম দেখতে। দেখতে ওরা এক নয়, একই ধরনের ছদ্মবেশ ওদেরকে একরকম দেখাচ্ছে, বলল বাজারনিক। লোকটাকে মেরে ফেলার পর ইচ্ছে করে তার চেহারা নষ্ট করা হয়েছে, যাতে আমরা বুঝতে না পারি যে আসলে মানুষ দুজন ছিল। এখন প্রশ্ন হলো, দুজন কেন? গর্চয়েভকে শুধু বিমূঢ় নয়, কৌতূহলীও দেখালো, যেন মজার একটা ধাঁধা উপভোগ করছে সে। রাস্কিনের চেহারায় কোনো ভাব নেই, কথা বলতেও যেন উৎসাহী নয় সে। চেয়ার ছেড়ে পায়চারি শুরু করলো বাজারনিক। সময় নেই, দেরি করলে বিপদে পড়তে হবে।
হঠাৎ করে এইরকম একটা উপলব্ধি জন্ম নিল তার মনে, অথচ এর কোনো কারণ খুঁজে পেল না সে। তার মনে হলো বোকার মতো চার দেয়ালের ভেতর নিজেকে বন্দি করে রেখেছে সে। মুখ তুলে ওয়াল ক্লকের দিকে তাকালো। 10:30। পায়চারি থামিয়ে গডচেভের দিকে ফিরল সে। কমসোমলস্কায়া মেট্রো স্টেশনে একজন কেজিবি মেজর খুন হয়েছেন কাল সন্ধ্যায়। কে তাকে খুন করলো? পামারের কোনো সহকারী? পামার হতে পারে না। এখন তো জানা গেল সে মরেনি। গডচেভের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ইন্সপেক্টর। জবাব না দিয়ে শুধু মাথা ঝাঁকালো গডচেভ। মস্কোয় আসার পর পামার যাদের সাথে মেলামেশা করত, বলল বাজারনিক, তাদের সবাইকে চিনি আমরা। এদের সবার পরিচয় পামারের ফাইলেও রয়েছে। ধরে এনে জেরা করেছো তোমরা, টর্চার করেছো, কিন্তু কোনো তথ্য আদায় করতে পেরেছো কি? সহকারীরা চুপ। আবার পায়চারি শুরু করলো বাজারনিক। কোথায় সে? কোথায় পামার? কারা তাকে লুকালো? কেন তাকে লুকালো? তাকে মেরে ফেলা হয়েছে এটা প্রমাণ করার দরকার পড়ল কেন? বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে ঘুষি মারছে বাজারনিক। আপন মনে বিড়বিড় করছে, আমরা যাতে তার গন্ধটা হারিয়ে ফেলি সেজন্য? তাই যদি হয়, লন্ডনে কেন এই অভিনয় করলো না? খবরটা ঠিকই আমাদের কানে তোলা যেত, কিন্তু চাইলেও সত্যি মিথ্যে যাচাই করার তেমন সুযোগ পেতাম না। এখানে তো আমরা লাশ পর্যন্ত যাচাই করার সুযোগ পেয়েছি। থামলো সে, ঘুরল, তারপর আবার এগোলো। না, এই চাতুরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য এটা করা হয়নি। রাশিয়ার ভেতর মস্কোয় পামারকে গায়েব করে দেওয়া জরুরি ছিল ওদের। কেন? গডচেভ আর রাস্কিন পরস্পরের দিকে বোবা দৃষ্টিতে তাকালো। ধরো, পামার যে একজন ড্রাগ স্মাগলার তা আমরা জানি না, বলল বাজারনিক। কেউ আমাদেরকে এই ইনফরমেশন দেয়নি। এরপর যা ঘটেছে, কেজিবির একজন মেজর খুন হয়েছে, সেটা ভুলো না। দুটো খুন, ভুয়া একজন পামার। লোকটা সম্পর্কে তাহলে কি ভাবতে পারি আমরা? দাঁড়িয়ে পড়ল ইন্সপেক্টর, সহকারীদের দিকে অন্তর্ভীতি দৃষ্টিতে তাকিয়ে থাকলো। দুবার খুক খুক করে কাশল গডচেভ, যেন কোনো বোকামি করে ফেললে তাকে ক্ষমা করা হয়। আমরা ভাববো লোকটা নিশ্চয়ই একজন এজেন্ট। ঠিক তাই, হাসি ফুটল বাজারনিকের মুখে। সে স্পাই, হয় আমেরিকান না হয় ব্রিটিশ। সে ড্রাগ স্মাগলার, এই কথা বলে আমাদেরকে আসলে বোকা বানানো হয়েছে। খানিক বিরতি দিয়ে চিন্তা করলো সে। লোকটা অদৃশ্য হয়ে গেছে কেন? কি করছে সে? কি করতে চায়? সহকারীরা কোনো উত্তর জোগাতে পারল না। ফটোগুলো এনভেলপে ভরে ফাইলে রাখলো বাজারনিক। ফাইলটা বগল দাবা করে এগুলো দরজার দিকে। গডচেভ, এসো আমার সাথে। লোকটার ফটো সেন্ট্রাল কম্পিউটারে ঢুকিয়ে দিয়ে জানতে হবে কে এই লোক। দরজার কাছে পৌঁছে ঘাড় ফেরালো সে। রাস্কিন, ব্রিটিশ এম্বাসিতে আমাদের লোকের সাথে যোগাযোগ করো। বলো এটা জরুরি। পামারের কন্ট্যাক্ট কে ছিল আমি জানতে চাই, এক্ষুনি। গডচেভকে নিয়ে কামরা থেকে বেরিয়ে গেল সে। প্রথমে খোলা দরজা, তারপর ডেস্কে রয়ে যাওয়া ফটোটার দিকে আড়চোখে তাকালো রাস্কিন। ব্লটিং পেপারের আড়ালে চাপা পড়েছিল এটা। বাজারনিকের দৃষ্টি এড়িয়ে গেছে। দরজার দিকে চোখ রেখে ফটোটা তুলল সে। দেখলো ভালো করে। ফটোর এই লোক পিটি ডাভ। রাস্কিন জানে লিরয় পামারের ছদ্মবেশ নিয়ে আছে। রাস্কিনের বড়সড় লাল মুখে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। মস্কোর ব্রিটিশ দূতাবাসে কেজিবির লোক আছে। তারা দূতাবাসের কিচেন, বাগান, করিডোর আর সুইমিং পুলে কাজ করে। বাজারনিক এদেরকে প্রশ্ন করতে শুরু করলেই মার্কিন দূতাবাসের টিম ওয়াইজম্যান আর ফ্লেমিংয়ের সাথে লিরয় পামারের ছদ্মবেশধারী ন্যাট ফরহেন্সের যোগাযোগ আবিষ্কার করে ফেলবে সে। ন্যাট ফরহেন্স আসলে ব্রিটিশ সিক্রেট সার্ভিসের লোক। বছর কয়েক আগে জীবনে একবারই সে টাকার লোভে দেশের সাথে বেইমানি করেছিল। ব্যাপারটা ফাঁস হয়ে যায়, কিন্তু ফরহেন্সকে জানানো হয় যে তাকে ক্ষমা করা হয়েছে। আসলে পরে তাকে বলি দেওয়া হবে বলে বাঁচিয়ে রাখা হয়। এই শেষবার মস্কোয় এসেছিল সে কোনো ছদ্মবেশ ছাড়াই, প্যাকেজ ট্যুরের আওতায় সাধারণ একজন ট্যুরিস্ট হিসেবে। এয়ারপোর্ট থেকে সোজা দূতাবাসে চলে আসে সে। নিজের মৃত্যুর 2-1 ঘন্টা আগে গা ঢাকা দেয়, অল্প সময়ের জন্য আত্মপ্রকাশ করে আবার লিরয় পামার হিসেবে। বলা যায় না, কেউ হয়তো তাকে লক্ষ্য করেছে, হয়তো এমনকি এও জানে না ফরহেন্সের পরিচয় আর ছদ্মবেশ নিয়ে অন্য একজন লোক লেনিনগ্রাদে চলে গেছে। তাহলে লন্ডন থেকে চেরেমেভেইতো এয়ারপোর্টে যে লোকটা পৌঁছেছে আর ফরহেন্সের বিকল্প, দুজন এক লোক নয়, এটা আবিষ্কার করতে কতক্ষণ সময় নেবে ওরা? মনে মনে অস্থির হয়ে উঠল রাস্কিন। খবরটা যেভাবে হোক ব্রিটিশ দূতাবাসকে জানাতে হয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে।
বাজারনিকের অফিস থেকে ফোন করা সম্ভব না, সমস্ত কল মনিটর করা হয়। অথচ এই বিল্ডিং ছেড়ে বেরোতেও পারছে না সে। বাজারনিক মিনিট কয়েকের মধ্যে ফিরে আসবে। দোতলার রেস্টরুমে সোশ্যাল ফোন লাইন আছে। রাতের এই সময়টায় লাইনটা মনিটর করা হয় না বলেই সে জানে। বাজারনিক তার নিজের ইনফরমারদের থেকে কোনো তথ্য পাবার আগেই ব্রিটিশ দূতাবাসকে সতর্ক করে দেবে সে। কামরা থেকে বেরিয়ে সিঁড়ির দিকে হন হন করে এগোলো রাস্কিন।